নমস্কার, আমি খাস কৌশিক। প্রতিদিন সকালের খাস আড্ডার শেষে আপনাকে বলি, ভালো থাকুন, ভালো রাখুন। আপনাকে ভালো রাখার জন্য আমি শোনাই আপনার পছন্দের গান ওয়ান বাই ওয়ান। আর এই গোটা শহর জুড়ে যারা অসংখ্য মানুষকে নিয়মিত তাদের পরিষেবা দিয়ে ভালো রাখেন, আমি আজ করতে চলেছি তারই অনুসন্ধান। কেষ্টপুরের প্রফুল্ল কাননে গুডেস হসপিটালে এসে হাজির হয়েছি আমি। শুনেছি এর সুনামের কথা, কিন্তু আজ ব্যাপারটা একটু সরেজমিনে খতিয়ে দেখতে চাই। আসুন। কথায় বলে সূচনাটা ভালো হলে নাকি সবকিছুই ভালো হয়। আর আজ এমন একটা জায়গায় এসে উপস্থিত হয়েছি যার শুরুতেই আছে গুডেস হসপিটাল। কেষ্টপুরে আজ সেখানে এসে হাজির, এবং সেখানে এসে আজ এখানকার ইতিহাস, ভূগোল সবকিছুই জানার চেষ্টা করব। এবং যে মানুষটি এ ব্যাপারে সব থেকে সঠিকভাবে সবকিছু সুন্দর করে বলতে পারবেন, এই মুহূর্তে তার চেম্বারে আমি, ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর সমাধির সঙ্গে রয়েছে সীমা চক্রবর্তী। নমস্কার। নমস্কার বিগ এফএমকে আপনাকে যথেষ্ট ধন্যবাদ এরকম একটা সুন্দর মানে এনভায়রনমেন্ট ক্রিয়েট করবার জন্য। থ্যাংক ইউ সো মাচ। একেবারে গোড়া থেকেই শুরু করা যাক। একজন নারী যিনি স্বপ্ন দেখেছিলেন তার নিজের একটা এস্টাবলিশমেন্ট হবে, কিন্তু এরকম স্বপ্ন তো বহু নারী দেখেন, বহু মানুষ দেখেন, কিন্তু সেই স্বপ্নটাকে সত্যি করার জন্য কি পরিশ্রম, কি ভাবনা, এবং কোথা থেকেই বা আজ থেকে 2 বছর আগে 7টা বেডের একটা হসপিটাল, যেটা আজকে 54 বেডের থেকে বেশি একটা জায়গায় এবং অগণিত মানুষের মনে ভরসা আর বিশ্বাস তৈরি করেছে। না, শুরুটা বলতে গেলে অনেকটা কঠিন ছিল। কোনো জিনিস করতে গেলেই সবসময় মসৃণ পথ হয় না, আমাদের এবড়ো খেবড়ো পথ দিয়েই যেতে হয়। সেটা আমার ক্ষেত্রেও হয়েছিল। যেহেতু আই এম হ্যাভিং এক্সপিরিয়েন্স ইন দিস ইন্ডাস্ট্রি মোর দ্যান 17 ইয়ার্স, সেই এক্সপিরিয়েন্সটাকে আমি কাজে লাগিয়েছি। লাগানোর পর আমাদের ইন্ডাস্ট্রির বহু মানুষ এই জায়গাটা তৈরি করতে আমাকে সাহায্য করেছে। প্রথমে 7টা আইসোলেশন কোভিড বেডের দিয়ে আমি শুরু করেছিলাম আফটার কোভিড। তারপর আস্তে আস্তে বিভিন্ন রকমের অ্যাফিলিয়েশন নিয়ে 54 বেডের এই গুডেস হসপিটালে যাত্রা শুরু হয় 2021 সাল থেকে। আজকে প্রায় 4 বছর, ওই 8-9 মাস হতে গেল আর কি। তো যদি দেখা যায় যে প্রথম দিন থেকেই কিন্তু আমি চেষ্টা করেছিলাম আমাদের এই গুডেস হসপিটালকে কী করে ট্রমা কেয়ার সেন্টার তৈরি করা যায়। যদি দেখা যায় যে আমাদের কলকাতায় একমাত্র, সব হসপিটালে আমরা ট্রমা কেয়ার বলি, কিন্তু ট্রমা কেয়ার ডিপার্টমেন্ট রয়েছে, কিন্তু মানুষের কাছে একটা ভয় থাকে যে কোনো একটা কর্পোরেট হসপিটালে গেলেই তার যে খরচা সেটা সামলাতে পারবে না। সেই কারণে আমি আমার এই গুডেস হসপিটালকে একটু অন্যরকমভাবে, মানে সেমি কর্পোরেট ওয়েতে, যেখানে আমার লক্ষ্য ছিল যে মধ্যবিত্ত আর মিডিল ক্লাস, আপার মিডিল ক্লাস অ্যাজ ওয়েল অ্যাজ লোয়ার মিডিল ক্লাস যাতে আমি সার্ভ করতে পারি, সেই জায়গাটা আমার কাছে মূল লক্ষ্য ছিল। সেই কারণেই এই হসপিটালের প্রথম দিন থেকেই কিন্তু আমি গভর্নমেন্টের বিভিন্ন স্কিমের সাথে যুক্ত করাই এই হসপিটালকে, যেমন স্বাস্থ্যসাথী, সিজিএইচএস, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম, রাজ্য পুলিশ, এগুলো সমস্ত রকম, আর বিভিন্ন ইন্স্যুরেন্স এগুলো আছে। তো এখনও পর্যন্ত আমরা মোর দ্যান 15,000 পেশেন্টকে আমরা সেবা দিয়েছি। তার ক্ষেত্রে আমাদের প্রায় আপনি যদি সার্জারি দেখেন, মোর দ্যান 5 to 6,000 আমাদের সার্জারি। আর কিছু উল্লেখযোগ্য কেস আছে আমাদের এখানে, যেখানে না বললেই নয়, ডেফিনেটলি পরে আসবো। আমি একটু আগে যখন বাইরের রুমে বসেছিলাম তখন সেখানে দেখছিলাম যে অনেকগুলো ডিপার্টমেন্ট, স্টার্টিং ফ্রম ক্রিটিক্যাল কেয়ার টু কার্ডিওলজি টু গ্যাস্ট্রোএন্টারোলজি, সো দেয়ার ইজ আ লং লিস্ট। এবার এতগুলো ডিপার্টমেন্ট, সুতরাং এত রকমের পেশেন্ট আসবেন, এবং এতগুলো ডিপার্টমেন্টের জন্য যথেষ্ট ভালো ডক্টরস ইউ হ্যাভ টু অ্যারেঞ্জ অ্যান্ড ইউ হ্যাভ টু ম্যানেজ অল দিস থিংস। তো সুতরাং এই চ্যালেঞ্জটা কতটা কঠিন এভরিডে, আর এমন একটা সেক্টরে আপনি রয়েছেন যে পান থেকে চুন খসলেই সবাই রেড়ে করে উঠবে, বিকজ দ্য হেলথ ইজ আ বিগ ইস্যু। চ্যালেঞ্জ হচ্ছে, দেখুন, যেটা হচ্ছে যে কোনো আমাদের এই ইন্ডাস্ট্রিটা কি হয়, ডক্টররা, যে কোনো ডক্টর যখনই একটি হসপিটালের সাথে যুক্ত হওয়ার আগে 3-4টে জিনিস খুব ভালো করে দেখে। এক হচ্ছে যে আমরা যখন বলছি যে আমরা ক্রিটিক্যাল কেয়ার সার্ভিস দিচ্ছি, আমাদের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটটা কতটা স্ট্রং।
আমরা কি মডার্ন ইকুইপমেন্ট আমরা এখানে রেখেছি। তার সাথে শুধু মডার্ন ইকুইপমেন্ট রাখলে হয় না, তার সাথে স্কিলফুল প্রফেশনাল, মানে যেমন আমাদের এই ইন্ডাস্ট্রিতে কিছু জিনিস রয়েছে অ্যাজ পার দ্য এনএবিএইচ গাইডলাইন্স যেটাকে বলা হয়, যে আপনার সিস্টার যাদের থাকবে বা আমরা নার্স ব্রাদার যাকে বলি তাদের জিএনএম হতেই হবে। এই জায়গাটা বিএসসি এমএসসি এই ধরনের যে তাদের যে প্রফেশনাল যে স্কিল সেইটা কতটা রয়েছে, একটা ডক্টরের কাছে কিন্তু তখনই ভরসা দেয়। কারণ একটা কনসালটেন্ট যে কোনো হসপিটালে সে রুগীর কাছে 24 ঘন্টা বসে থাকতে পারবে না, তারা কিন্তু ডিপেন্ড করবে, সেই কনসালটেন্টটা কিন্তু অলওয়েজ ডিপেন্ড করে রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার যারা রয়েছে সিস্টার ব্রাদারের ওপরে কিন্তু ডিপেন্ড করে। তারা হ্যাঁ টেলিফোনিক তারা সবসময় অ্যাওয়ার থাকে, দে আর গিভিং কনসালটেশন, দে আর গিভিং মেডিকেশনস, এভরিথিং দে আর গিভিং, বাট তারা কিন্তু তাদের উপরেই ভরসা করে, আর ভরসা করে হসপিটালের এই 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 পিলারের ওপর। তো সুতরাং এই জিনিসটাকে আমাকে আগে ঠিক করতে হয়েছিল যে আমাদের ক্রিটিক্যাল কেয়ার আমি কতটা স্ট্রং করব। সেই ক্ষেত্রে যখন ডক্টররা যারা আজকে এখানকার সমস্ত রিনাউন্ড কনসালটেন্টরা আসে, যখন তারা ভরসা পেয়েছে যে ইয়েস Goodness is up to the mark for taking a critical care patient, তো সেই ক্ষেত্রে কিন্তু তখন শুধু আমাদের পেশেন্ট আমরা হসপিটাল থেকে দিচ্ছি এরকম না, ইভেন দে আর রেফারিং দ্য পেশেন্ট টু আস। ওকে, আমি দেখছি অলমোস্ট 24 ডিপার্টমেন্টস আর দেয়ার, একেবারে সমস্ত ডিপার্টমেন্টে অলমোস্ট কভার করেছেন আপনারা। তারই সঙ্গে সঙ্গে দেখছি যে 24 আওয়ার্স সার্ভিসও প্রচুর রয়েছে, লাইক এমার্জেন্সি, প্যাথোলজি, ইকো, রেডিওলজি, ইউএসজি, আরও অনেক কিছু, ফার্মেসি। তো এই 24 ঘন্টা একটা কর্মকাণ্ড চালানো এবং যে কোনো সময় রাত দুপুরে আর্লি মর্নিং দুপুরবেলার মানুষজন আসতে পারে, তো সেটার জন্য তো একটা দারুণ ভালো টিম এবং ভালো ম্যান পাওয়ার ম্যানেজমেন্ট দরকার। সেইটা কতটা এখানে গুডেসে? অ্যাকচুয়ালি আমার মনে হয় যে যারা ভেবে নেয় যে আমরা হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে আসছি, দেখুন কোভিডের পর এখন মানে ইনফ্যাক্ট উই ক্যান সে দ্যাট অল দ্য জেনজি তারা মনে করছে যে কোভিডের পর দিস ইজ দ্য অনলি প্ল্যাটফর্ম ওয়্যার মানে তাদের জবটা ঠিক মতো থাকবে, একমাত্র এইরকমই এটা একটা ইন্ডাস্ট্রি, কোনোদিন বন্ধ হবে না। কিন্তু আমার মনে হয় যে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে যারাই আমরা সার্ভ করছি, তাদের হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি সার্ভ করার জন্য সেই কিন্তু একটা স্ট্রং অরা থাকতে হবে, স্ট্রং কনফিডেন্স থাকতে হবে। তার সাথে সাথে আমি 24 ঘন্টা আমি নিজেকে সার্ভ করব এই ইন্ডাস্ট্রিতে, সেই মনোভাবনা না থাকলে এই ইন্ডাস্ট্রিতে কিন্তু টেকাটা খুব দায় হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাকে কিন্তু সেই রকমই লোকজনদের নিতে হয়েছে, বা আমার কালিগরা যারা রয়েছে তারা সেরকমই যে যারা 24/7 এই সার্ভিসটাকে দিতে পারছে। হ্যাঁ, এবারে এক্ষুনি সোশ্যাল মিডিয়ায় চলে আসবে তাহলে কি আপনি লেবার ল মেনটেন করছেন না? আমি ডেফিনেটলি লেবার ল মেনটেন করছি। আপনার নিজেরও তো একটা এলএলবি ডিগ্রি রয়েছে এবং যেটা স্পেশালি মেডিকেল এবং ইত্যাদির উপরেই আর কি, সো ইউ নো ইট ভেরি ওয়েল, বেটার দ্যান এনিওয়ান। তো সেই ক্ষেত্রে আমরা শিফট অনুযায়ী রাখি, যে যেখানে রাত্রিবেলাও মানে যেটাকে আমরা বলতে পারি যে আফটার 12 AM, যে তখন যদি কোনো কিছু ঘটনা হয় বা কোনো পেশেন্ট আসে তখন তাদের জন্য আলাদা শিফটিংয়ের ব্যবস্থা রয়েছে, সবাই শিফট অনুযায়ী এইখানে কাজ করে। তো সেই ক্ষেত্রে আমার একটা কথাই মনে হয়েছে যে যারা দোজ আর রিয়েলি ডেডিকেটেড ফর দিস ইন্ডাস্ট্রি, সেই সব মানুষদেরই কিন্তু আমরা হেলথ ইন্ডাস্ট্রির লোকেরা অ্যাকোয়ার করি। ওকে, গোরেস হসপিটাল সম্বন্ধে বলতে গেলে মানুষজন অনেক কিছু বলেন, যার মধ্যে না নাথিং নেগেটিভ, অল পজিটিভ। নেগেটিভ অলসো ওয়েলকাম, কারেক্ট। বাট মোস্ট অফ দ্য কেসেস আমি যেগুলো শুনি, কেউ বলেন যে ওয়ান অফ ইটস কাইন্ড হসপিটাল, কেউ বলেন যে মাল্টি স্পেশালিটি হসপিটাল, কেউ বলেন দারুণ একটা ডায়ালিসিস ইউনিট আছে, এবং আরো ডিফারেন্ট ইউনিটের কথা বলেন। এবার নতুন বছর সবকিছু নতুন করে দেখার সময়, তো আজকালকার মোটিভেশনাল গুরুরাও বলছেন যে থিঙ্ক পজিটিভ, পজিটিভ বললে পজিটিভিটি আসে। তো পজিটিভিটির ঘটনা তো শোনার খুব একটা সুযোগ পাওয়া যায় না। তো আজকে জানতে চাই যে এই যে একটু আগে বলছিলেন
যে দারুণ দারুণ কিছু ঘটনা আছে যেগুলো উল্লেখযোগ্য, যেগুলো মুকুটে পালকের মতো, সেই রকম কিছু কেস স্টাডি? একদম একদম, যেরকম কিছুদিন আগেই এমন একটি ঘটনা হয়। প্রথমে বলি, ভদ্রমহিলা এসছিল একটি নামকরা হসপিটাল থেকে। আমরা যাকে জানি যে ট্রমা কেয়ার বা নিউরোলজির জন্য স্পেশাল একটি সেন্টার, সেখান দিয়ে ভদ্রমহিলা তার ক্রেনিওটমি অপারেশন হয়ে এসেছিল, কারণ সাডেনলি ওইখানে থাকতে থাকতে তার সেপসিস গ্রো করে, তার সাথে মাল্টি অর্গান ফেলিওর তার একটা দেখা যায়। তো সেই ক্ষেত্রে, কারণ তারা খরচা পোষাতে পারছিল না বলে আমাদের হসপিটালে নিয়ে আসে। আমাদের হসপিটালে নিয়ে আসার পর ইভেন আমাদের যারা কনসালটেন্ট আছে তারাও কিন্তু একটু হলেও হাল ছেড়ে দিয়েছিল। বাট এই যে আপনি কিছুক্ষণ আগে বললেন যে অলওয়েজ থিঙ্ক পজিটিভ, অ্যান্ড অ্যাজ আই এম আ ভেরি মাচ পজিটিভ পার্সন, তো সেই ক্ষেত্রে আমার মনে হয়েছিল যে ওনার যেখানে ক্রেনিওটমি হয়েছিল তার এনিহাউ তার চারিপাশ দিয়ে একটা পাস বেরোচ্ছিল। তো আই হ্যাভ রিকোয়েস্টেড মাই অল দ্য নিউরোসার্জিক্যাল টিম যে কিছু ওর ওপেন করা হোক, ব্যাপারটা উনডিফ্রাইমেন্ট করা হোক, বা ওই যে পাসটা বেরোচ্ছে ওই জায়গাটা পরিষ্কার করা হোক। কারণ তার আগে পেশেন্টের জিসিএস, যেটাকে আমরা তার মোটর, তার আই ফাংশন করছে কিনা, তার পায়ে ব্যথা দিলে সে কোনো রকম মুভমেন্ট করছে কিনা, সে কথা বলতে পারছে কিনা, সবগুলোকে মিলিয়ে জিসিএস বলা হয়। তো জিসিএস ওয়াজ ভেরি পুয়ার, পেশেন্ট ওয়াজ কমপ্লিটলি আনকনসাস, তাদের বাড়ির লোক একদম খুব ইয়েতে ছিল যে পেশেন্ট বাঁচবে না, ধরেই নিয়েছিল। তো এই পেশেন্ট হঠাৎ করে মানে ওই সার্জারিটা, ছোট একটা সার্জারিটা করার পর কিন্তু পেশেন্ট চোখ খুলতে আরম্ভ করে। ইভেন মাঝখানে একবার এরকমও হয়েছিল, এই পেশেন্ট কার্ডিয়াক অ্যারেস্টও হয়েছিল। তো উই থট দ্যাট যে হোয়াট উই ক্যান সে যে দিস ইজ গন, অ্যাকচুয়ালি আমরা কিছু করতে পারবো না। কিন্তু আবার আমাদের ডক্টর, আমাদের যারা কনসালটেন্ট রয়েছে তাদের মানে অদম্য প্রচেষ্টায়, আমাদের আইসিইউদের যারা সিস্টার ব্রাদাররা রয়েছে তাদের অদম্য প্রচেষ্টায় পেশেন্টটা কিন্তু 25 দিন এইখানে থাকার পর সে কিন্তু বাড়ি ফিরে গেছে। ইভেন খবর নিয়েছি যে টিল নাও পেশেন্ট হাঁটছে এখন। দিস ইজ আ গ্রেট অ্যাচিভমেন্ট ফর আস। তারপরে কিছুদিন আগে এমন হলো যেটা বিভিন্ন নিউজ চ্যানেলেও দেখানো হয়েছিল, একটি ভদ্রলোক বাইক চালাতে গিয়ে তার বাইকের চেনে বোধহয় এনিহাউ তার পড়ে যায়, তো কেটে যায় একেবারে, তার জয়েন্ট থেকে আঙ্গুলটা কেটে যায়। তো উনি ওই আঙ্গুলটা নিয়ে বিভিন্ন এখানে হসপিটালে ঘুরেছিলেন। সো নো ওয়ান মানে অনেস্টলি স্পিকিং টেকেন দ্য রিস্ক। তো আমাদের এখানে আসার পরই সাথে সাথে আমাকে ছবি, দ্যাট ডে ওয়াজ সানডে, ছবি পাঠানো হয়। তো আমি বিভিন্ন প্লাস্টিক সার্জনের সাথে কথা বলি। লাস্টে ডক্টর দুর্বান শাহ হু টুক দ্য রিস্ক, অ্যান্ড প্রায় 6 ঘন্টার অপারেশনে ওই আঙ্গুলকে আমরা ঠিকমতো জুড়ে দিয়েছিলাম। পেশেন্ট নিজেও পরে উনি বলেছেন উনি আঙ্গুলটা রীতিমতো সেন্স পাচ্ছিলেন, অ্যান্ড দ্যাট ওয়াজ আ রিমার্কেবল অ্যাচিভমেন্ট, আই মাস্ট সে। তো এরকম প্রচুর ঘটনা আছে। ইনফ্যাক্ট আমি যখন পড়েছিলাম আমার তো পুরো মিরাকল বলে মনে হয়েছিল। আর আ বিগ থামস আপ টু ইউ, দ্য এন্টায়ার টিম, যারা এই রিস্কটা নিয়ে এরকম একটা সাকসেসফুল অপারেশন করেছেন এবং আজকে পেশেন্ট দে আর রিয়েলি হ্যাপি। ইয়া সিরিয়াসলি এই যে অ্যাচিভমেন্টগুলো, এগুলো তো প্রতিদিনকার একটা প্রাপ্তি, এগিয়ে যাওয়ার সাহস যোগায়। কিন্তু এরই সঙ্গে সঙ্গে শুরুর দিনে নিশ্চয়ই লোকে এভাবে প্ল্যান করে না, কিন্তু ইন দ্য মিন টাইম আরো অনেক জায়গা থেকে রেকগনিশন এসেছে। সেটা হয়তো আজকে একটা বিগ ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড হোক, সেটা একটা টেলিভিশন চ্যানেলের সেরা পুরস্কার হোক, সে জি 24 ঘন্টায় হোক বা TV9 হোক বা ইত্যাদি, বা আমাদের গভর্নমেন্টের ব্রডকাস্ট মিনিস্ট্রি থেকে দ্য বেস্ট উইমেন এন্টারপ্রেনার, সেইগুলো কেমন লাগে এখন পেছন ফিরে যখন দেখেন, আজকে এসে দাঁড়িয়ে এগুলো কেমন লাগে? See, actually, I'm a person, I'm a someone who can't afford to rest on my laurels. I have prepared myself to taking inspirations from different recognitions and appreciations, and আমার মনে হয় যে recognitions and appreciations in something একটা মানুষকে না ইন্সপায়ার করে, টু ডু সামথিং মোর ওয়ার্ক, টু ডু সামথিং গুড ডিড ইভেন বেটার দেন বিফোর।
তো সেটাই হয়তো কার না রিকগনিশন পেতে ভালো লাগে, তো আই এম নট আউট অফ দ্য বক্স, তো আমার সেটা পেতেই ভালো লাগে। তো হ্যাঁ, প্রত্যেকটা অ্যাপ্রিসিয়েশন আর রিকগনিশনের মিনিং আছে, সেইটা কতটা মিনিংফুল অ্যাচিভমেন্ট সেটাও একটা মাত্রা রেখে দেয় মনে হয়। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমার কাছে এই হসপিটালটা যেভাবে গ্রো করেছে, আরও আরও গ্রো করুক। আমি, আমার ইচ্ছা তো আমি যেমন নর্থে করেছি, আমি সাউথেও আর একটা করবো। অ্যাবসলিউটলি, ফিঙ্গার্স ক্রসড হয়ে যাবে সেটা। মাই ফিঙ্গার এন্ড আই এম ট্রাইং ফর দিস ডেফিনেটলি। তো সেটা যদি হয় তো ইট নাথিং বেটার দ্যান দিস। আপনার কর্পোরেট ক্যারিয়ার অ্যাজ ইউ সেড অলমোস্ট 17 প্লাস, 18 বছরে। লোকে বলে 18 বছর হয়ে গেলে মানুষ অ্যাডাল্ট হয়ে যায়। তো আপনার অ্যাডাল্ট ডিসিশন হচ্ছে যে নিজের একটা এস্টাবলিশমেন্ট এবং সেটা একটা মেডিকেল প্রফেশনের জায়গা। তো আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে গুডেস হসপিটাল, এত সুনাম, এত ভরসা, এত বিশ্বাস নিয়ে, আপনাদের স্পেশালাইজেশনের কথা যদি জিজ্ঞেস করি, ওয়াই পিপল উইল কাম টু গুডেস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট? That's a very good one. আমি ভাবছিলাম কখন করবে। এনিওয়ে, অ্যাকচুয়ালি গুডেসে কেন আসবে, ফার্স্ট অফ অল তো একটাই কথা বলবো, আমাদের এখানে সব রকমের স্কিম আছে। আর একটা যেটা হচ্ছে যে স্বাস্থ্যসাথীতে বিভিন্ন হসপিটাল মেডিকেল ম্যানেজমেন্টের ট্রিটমেন্ট দেয় না, যেটা আমরা দিয়ে থাকি, মেডিকেল ম্যানেজমেন্টের ট্রিটমেন্ট দিয়ে থাকি। আর একটা যেটা হচ্ছে যে আমাদের সাকসেস রেট বলবো না, ডেফিনেটলি যেই ধরনের আমরা ওটি করেছি বা যেই ধরনের আমাদের এখানে চিকিৎসা দেওয়া হয়, একটা তার তো অন্যরকম সফল প্রচেষ্টা নিয়েই আমরা করি, আর তার সফলতা এসছে। তো সেই ক্ষেত্রে বলবো যে একটা মিনিমাম রেট যেটা আমরা দিয়ে থাকি, যেটা হয়তো কর্পোরেট হসপিটালে গেলে লোকের কাছে, মানুষের কাছে একটা আইসিইউ পেশেন্টের সেটা 1 লাখ, মোর দ্যান 1,20,000 হয়ে দাঁড়ায়, সেখানে হয়তো আমরা 25 or 30K এর মধ্যে আমরা পার ডে দিয়ে দিচ্ছি। এবারে কথা হচ্ছে তাহলে আমরা কি ট্রিটমেন্ট দিই না, আমরা কি ওষুধে জল মেশাই না, আমরা সেটা করি না। কারণ এইটা একটা মানতে হবে যে ডিফারেন্সেসটা কোথায়। একটা কর্পোরেট হসপিটাল বা আমাদের মতো সেমি কর্পোরেট, আমি ডেফিনেটলি বলবো সেমি কর্পোরেটের মধ্যে পার্থক্য হচ্ছে তাদের যা ইনফ্রাস্ট্রাকচার কস্ট বা আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারের কস্ট, সেটা একটা হেলেন হেভেন ডিফারেন্স পড়ে, এটা একটা খুব বড় ডিফারেন্স। তো সেই ক্ষেত্রে সেই কস্টিংটা তারা, আমার আজকে হসপিটাল NABH সার্টিফাইড, বিভিন্ন হসপিটাল আজকে NABH অ্যাক্রিডিট আছে, কোনো হসপিটাল JCI রয়েছে, কোনো হসপিটাল গ্রিন হসপিটাল বলে বলা হয়, সেটা আমরাও যেমন এখন QCI করতে চলেছি, প্রগ্রেসিং ফর QCI, তারপরে গ্রিন বিল্ডিংও আমার অ্যাপ্লাই করা আছে। তো সেই ক্ষেত্রে একটাই বলার যে দামে বা পয়সার যে ভেরিয়েশনটা, সেইটা হয়তো গুডেস হসপিটালের কাছে মানে হসপিটালে এলে একটু সচ্ছল। আর একটা যেটা হচ্ছে যে কর্পোরেট হসপিটালে যে ডক্টররা ওখানে আপনাদের পরিষেবা দেয়, সেটা কিন্তু আমাদের সেই সব ডক্টররাই কিন্তু এই হসপিটালে আসে, তারা কিন্তু পরিষেবা দেয়, দো আই এম নট টেকিং দ্য নিম। সো সেই ক্ষেত্রে এই কারণেই গুডেস হসপিটালে আসবে। আর একটা যেটা হচ্ছে যে কোনো হসপিটালে গেলে যে একটা সময়, সেই সময়ের যে ভেরিয়েশনটা, আমাদের কাছে সময়ের ভেরিয়েশনটা অনেক কম। সো আই থিঙ্ক 4 to 5 ফ্যাক্টরস ইট ইজ ওয়ার্কিং ফর আস, যেখানে পিপল ক্যান কাম টু ইজিলি টু আওয়ার হসপিটাল অ্যান্ড ডেফিনেটলি গেট দ্য ট্রিটমেন্ট। ইফ আই এম নট রং, একটা অ্যাক্সিডেন্ট যেটা লাইফ চেঞ্জিং ছিল, এবং সেটার রেজাল্ট আপনার এই দ্বিতীয় সন্তান গুডেস হসপিটাল, যেটাকে আপনি অলওয়েজ রেফার করেন অ্যাজ ইউর সেকেন্ড চাইল্ড, এবং সেটাই কি কারণ যে শুধু ব্যবসা নয়, শুধু মানুষকে পরিষেবা দেওয়া নয়, কোথাও একটা ওই মমতা নিয়ে, ওই ভালোবাসা নিয়ে, ওই যত্ন নিয়ে গুডেস সারাক্ষণ টেক কেয়ার করে তার পেশেন্টদের? এটা না একটা খুব সুন্দর বললেন, কারণ আমার যখন অ্যাক্সিডেন্টটা হয় তখন আমি ওটাকে নার্সিংহোমে বলবো, যে নার্সিংহোমে গিয়েছিলাম, মানে যেটা আমি দেখেছিলাম, ইনফ্যাক্ট আমার হাঁটুতে খুব বাজেভাবে ইনজিওর হয়েছিলাম আমি, তো আমাকে সেই দিনই ছেড়ে দেওয়া হয়।
কিন্তু আমি দেখেছিলাম আমার মেয়ের রাত 1:30টার সময় ওটি করা হয়, তখন আমার মাই ডটার এজ ওয়াজ 3.5 years। তো সেই ক্ষেত্রে আমি জানি না, তারপরে আমার কোথাও একটা অপারেশনের পর আমি তার পরের দিন আমাকে থাকতে দেওয়া হয়নি। অপারেশনের পরের দিন আমি যখন গিয়ে দেখলাম আমার মেয়েকে জেনারেল বেডে রাখা হয়েছিল, উইচ ওয়াজ কমপ্লিটলি কিওয়াস ক্যাভার্ড, মানে অনেক রকমের। তো আই কুডেন্ট টেক দিস, মানে আমি তখন তারপরে ইমিডিয়েট অ্যাজ আ মা আমি ইমিডিয়েট তাকে প্রাইভেট কেবিনে শিফট করাই। কিন্তু যে পরিষেবা আই ওয়াজ এক্সপেক্টিং from the private hospital, that time I didn't get it from them। তো কোথাও যেন মনে হচ্ছিল যে মানে পরিমাপ কাঠি, মানে আমরা যে কোনো মানুষ যখন সে তার ইন্স্যুরেন্স থাকুক বা যে তার ক্যাশ পয়সা দিয়ে ট্রিটমেন্ট করা, তার কিন্তু সার্ভিসটা অ্যাট দ্য মার্ক হতে হয়। এবার সেইটা না পাওয়ার একটা অদ্ভুত জায়গা তো আমার কাছে কাজ করছিল, যে দে আর টেকিং মানি, ওয়াই দে আর নট গিভিং আ প্রপার সার্ভিস টু আস। তো সেই ক্ষেত্রে ইভেন আমিও তখন রিসেপশনে গিয়ে 5টা কমন পিপলের মতোই আই ওয়েন্ট টু দ্য রিসেপশনস অ্যান্ড আমি স্ক্রিমিং অন দেম, আমি অনেক কথা বলেছিলাম, কিন্তু অ্যাট লাস্ট মানে তারা বাধ্য হয়েছিল আমাকে কেবিনে দিতে। বাট আমি সার্ভিস কোথাও একটা মনে হয়েছিল একটা কোথাও গ্যাপ আমি পেয়েছি। সো আই থট দ্যাট আমার ওইটার জন্য করা না, যেহেতু এই ইন্ডাস্ট্রিতে বহুদিন ধরে রয়েছে, থাকার পর মনে হয়েছিল যে প্রত্যেকটা এজের একটা মানে জায়গা থাকে, যে একটা এজের পর না তখন মনে হয় যে নিজের কিছু করার দরকার, ডেফিনেটলি উই হ্যাভ টু ডু সামথিং। আমাদের প্রত্যেকটা এজ, একটা এজ আমাদেরকে শিখতে হয়, একটা এজ আমাদের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়, আর একটা এজে আমার মনে হয় যে কিছু সংখ্যক মানুষকে আমার মনে হয় সুযোগ দেওয়া উচিত, তুমি যেটা এক্সপিরিয়েন্স করেছো সেই এক্সপিরিয়েন্সটা সবার সাথে শেয়ার করা উচিত। সো দ্যাটস হোয়াই ইট ইজ ফ্যান্টাস্টিক। আমাদের এই আলাপচারিতা চলতেই থাকবে, কিন্তু ম্যাম যা যা বললেন সেগুলো একটু নিজের চোখে ঘুরে দেখে যাচাইও করে নিতে হবে আপনাদের জায়গা থেকে দাঁড়িয়ে। ব্যক্তিগতভাবে আমি জানি ভীষণ ঘুরতে ভালোবাসেন, ভীষণ ঘুরতে পছন্দ করেন, আর ডেফিনেটলি এখন যখন অন্যান্য জায়গায় যান নিশ্চয়ই সেখানে দেখেও মনে হয় যে আমার এখান থেকে এই ভালোটা নেব, ওখান থেকে ওই ভালোটা নেব, এন্ড অল দিস, রাইট? যেখানে যাই মানে wherever I go, আমি গিয়ে সেইখানে কটা হসপিটাল আছে অ্যাট লিস্ট, সত্যি বলছি কোথাও না কোথাও আমি সেইখানে আমি সেই হসপিটালে আমি ঘুরতে, এনিহাও যেহেতু হেলথ ইন্ডাস্ট্রির মানুষ তো কোথাও না কোথাও পরিচিত বেরিয়েই যায়। আমি ওইখানকার আমি হসপিটাল গিয়ে ঘুরি, আমি দেখি যে কি সার্ভিস আমার ওখানে অ্যাড করা যায়, আমি কতটা কি করতে পারবো, মানে ওখানে কি নতুন রয়েছে সেই জায়গাটা আমার খুব, মানে এখন যেমন উই আর স্পিকিং অ্যাবাউট এআই, তো আমরা চেষ্টা করছি যে আমরাও একটা নতুন ফর্মুলা আনতে চলেছি এআই, যে কিভাবে এআই এর মাধ্যমে ডিসচার্জ পেশেন্টদের রিমাইন্ড করানো যায়, উইচ ইজ রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট ফর আস। যেখানে সবসময় আমরা মানে আমাদের এইখানে টেলিফোন মানে রিমাইন্ডার কল দিয়ে ডেফিনেটলি ভুলে যায়, বা কিভাবে একটা সিস্টেমের মাধ্যমে ডিসচার্জ পেশেন্টদের আগাম বলে দেওয়া হয় যে তোমার এই দিন ডক্টর দেখানো আছে, তোমার এই দিন এই টেস্টগুলো করবার আছে। সো উই আর ব্রিঙ্গিং দিস প্রজেক্ট ভেরি ফিউচারিস্টিক অ্যান্ড ডেফিনেটলি একটা নতুন ভাবনা, সময়ের সঙ্গে প্রযুক্তির সঙ্গে নিয়ে এগিয়ে চলা। গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটি। তার দ্য এন্ড আমাদের সঙ্গে আজকে যারা রয়েছেন তাদের জন্য যদি কোনো স্পেশাল মেসেজ আপনি শেয়ার করতে চান ডাইরেক্টলি টু দেম। একদম, আমি কখনোই বলবো না যে আমার হসপিটালে আসুন, ঘুরে দেখুন। হ্যাঁ, আসতে পারেন, আমার সাথে গল্প করতে আসতে পারেন, এক কাপ কফি তো মানে বানতাই হ্যাঁ, যাই হোক। কিন্তু এই নতুন বছরে একটাই কথা বলবো, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সময় সময় নিজের শরীরকে চর্চা করতে কিন্তু ভুলবেন না। আর নিজের শরীরকে যদি চর্চা করতে হয় তাহলে আমাদের বছরে 2বার হেলথ চেক আপ করাতেই লাগে। আর গুডেসে ভীষণ ভালো ভালো হেলথ চেক আপের প্যাকেজ রয়েছে, আর এখন তো বিয়ের সিজন চলছে, তার জন্য কিন্তু আমাদের প্রি ম্যারেজ ওয়েলনেস প্যাকেজ রয়েছে। সো আপনারা যোগাযোগ করতে পারেন
আমাদের পুলিশ হসপিটাল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার আমার তরফ থেকে। আর কথা প্রসঙ্গে কথাটা যখন শুনেই ফেললাম, আমার বাড়িতে শেষ কয়েক মাস ধরে এটা নিয়ে তাগাদা দিচ্ছে। তো আজকে আমি নিজেও একটু পরখ করে দেখতে চাই যে হেলথ চেকআপটা কেমন হয় এবং তার টেস্ট রেজাল্টস কি আসে। আমি এমনিতে ভয়ে আছি, বাট আই হোপ অ্যান্ড আমি শিওর অ্যাবাউট দ্যাট যে খুবই যত্ন করে খুব চমৎকারভাবে আজকে এই গোটা বিষয়টা হবে। আসুন, সোমা ম্যাডামের পর এবার সময় অন্য কিছু দেখা। অনেকগুলো রয়েছে অপশনস। বেসিক হেলথ চেকআপ রয়েছে ফর মেল অ্যান্ড ফিমেল, তারপরে এক্সিকিউটিভ হেলথ চেকআপ রয়েছে, তার সঙ্গে সঙ্গে মাস্টার হেলথ চেকআপ রয়েছে। আমি বেসিকটাতেই আজকে আর এর থেকে বেশি বাড়াবাড়ি করা যাবে না, তবে তাতে অনেক কিছু রয়েছে, প্রচুর কিছু। লিপিড প্রোফাইল টেস্ট, লিভার ফাংশন টেস্ট, রেনাল কিডনি ফাংশন টেস্ট, সুগার টুগার ইত্যাদি। আমি শিপ্রাদির হাতে আজকে সঁপে দিয়েছি মোটামুটি নিজেকে। লেটস সি হোয়াট হ্যাপেন। ভয় নেই তো দিদি? ও, ভরসা দিয়েছে। আমি শিপ্রাদির ভক্ত, ওদিকে তাকাচ্ছি না, কারণ ওখান থেকে বেরোবে রক্ত। কি বাদল ঠিক হয়নি? আবার হবে? হয়ে গেছে? ওকে। আমার তরফের কাজ শেষ। এবার গুডেস হসপিটালের রিপোর্ট কি বলবে সেটা সময় বলবে। আমাদের গুডেস হসপিটালে আমরা সমস্ত রকম পরিষেবা দিয়ে থাকি, ঠিক আছে। আমাদের নিউরো সার্জারি আছে, আমাদের বার্ন ইউনিট আছে, আমাদের ল্যাপ্রোস্কোপিক সার্জারি হয়, আমাদের অর্থোপেডিক সার্জারি হয়, আমাদের মডুলার ওটি আছে, ঠিক আছে। কিছুদিন আগে আমাদের প্লাস্টিক সার্জারিও হয়, ঠিক আছে। 7/12/2025 সুমন মণ্ডল নামে একটি পেশেন্ট আমাদের এখানে এসেছিলেন। ওনার বাঁ হাতের বুড়ো আঙুল রোড অ্যাক্সিডেন্টে কেটে পড়ে গেছিলো। তো ওই আঙুলটি নিয়ে উনি এখানে এসেছিলেন। আমাদের হসপিটালের আসার আগে উনি আরও 3-4টে আশেপাশের বড় হসপিটালে গেছিলেন, কিন্তু রবিবার থাকায় ওনারা বললেন যে সমস্ত কিছু অ্যারেঞ্জ করা, খরচা ব্যাপার তো একটা এসে যায় সাধারণ বাড়ির লোকের জন্য। তো ওনারা গুডেস হসপিটালে আসে। আমরা আমাদের এমডি ম্যাডামকে পারমিশন নিই যে ম্যাডাম আমরা এখানে এটা করব, আমাদের জিনিসপত্র আছে। ডক্টর প্লাস্টিক সার্জারি ডক্টরবাবুর সাথে যোগাযোগ করা হয়, উনিও 2 ঘন্টার মধ্যে এখানে চলে আসেন। এবং ওই যে আঙুলটি কাটা আঙুল জোড়া লাগানোর একটা গোল্ডেন পিরিয়ড থাকে, 6 আওয়ার 4 আওয়ার। তো সেই টাইমটার মধ্যে আমরা সার্জারিটা চালু করতে পারি এবং 4 ঘন্টা 4.5 ঘন্টা ওনার অপারেশন হয় আমাদের এই মডুলার রুটিতে। হওয়াতে ওনার আঙুলটা আবার আমরা যখন স্যাচুরেশন লাগিয়ে আমরা চেক করে দেখি যে ওতে অক্সিজেনের মাত্রা এলো কি না, তো ওটা ভালো হয়ে যায়। তো পেশেন্ট সুস্থভাবেই এখান থেকে ডিসচার্জ হয়ে গেছে। তাছাড়া নিউরো সার্জারি আমাদের এখানে হয়। সুলেখা ঘোষ পাত্র নামে একটি পেশেন্ট নভেম্বর মাসে আমাদের এখানে আসে 10 তারিখে আইএনকে হসপিটাল থেকে। পেশেন্টটার কেনিওটমি হয়েছিল, ট্র্যাকেস্টমিও করা ছিল। ওই পেশেন্টটারও আমরা এখানে একটা রিওটি করা হয়। ওনার সেপ্টিসেমিয়া হয়েছিল, ঠিক আছে, ভেন্টিলেটারে ছিল পেশেন্ট। ওই পেশেন্টকেও আমরা আমাদের এখানে 2 সপ্তাহ রেখে ভেন্টিলেটার ছাড়া আমরা ওই পেশেন্টকেও সুস্থ করে বাড়ি পাঠাতে পেরেছি। তাছাড়া কিছুদিন আগে আমাদের পাশে কেষ্টপুরে একটা সিলিন্ডার ফেটে দুর্ঘটনা ঘটেছিল। তো ওতে বহু লোক পুড়ে গেছিল। তো কিছু সংখ্যক লোক আমাদের এখানে এসেছিলো। এবার যারা আমাদের কাছে এসছে ওনাদেরকেও আমরা খুব ভালো পরিষেবা দিয়েছি, যেহেতু আমাদের সব স্পেশাল কেবিন আছে। কেন বার্ন পেশেন্টকে তো আর সমস্ত জেনারেল বেড বা এইচডিইউ এমনি এতে রাখা যায় না সবার সাথে, ওদেরকে আলাদা করে রাখতে হয়। তো আমরা স্টেরিলিটি মেনটেন করে আমাদের নার্সেস স্টাফরা, আমাদের ডক্টরবাবুরা, ইন হাউস আমাদের আরএমও ইআরএমও সাথে সাথে সবাই আমরা ভালো পরিষেবা দিয়েছি। এবং পেশেন্টগুলো আমাদের এখানে 10 দিন 12 দিন কেউ 8 দিন থেকে সুস্থ হয়ে গেছে বার্ন পেশেন্টগুলো। প্লাস্টিক সার্জারি এখন পর্যন্ত যেগুলো জানলাম সেগুলো হচ্ছে প্লাস্টিক সার্জারি এবং নিউরো। এছাড়া আর কোন কোন ওটি এখানে মানে সুবিধে মানুষেরা পেতে পারে? প্লাস্টিক সার্জারি নিউরো সার্জারি ছাড়াও আমাদের এখানে স্পাইন সার্জারি হয়, আমাদের এখানে নি রিপ্লেসমেন্ট, টিএইচআর অর্থোপেডিক্সের, তাছাড়া এসিএল, আর্থোস্কোপি এগুলো হয়। জেনারেল সার্জারিতে আমরা ল্যাপ্রোস্কোপিও করি, তাছাড়া ল্যাপ্রোটমি যে ওটিগুলো থাকে, গাইনি অ্যান্ড অপস এগুলোও আমাদের এখানে হয়। ইএনটি সার্জারি আমাদের এখানে হয় মাইক্রোস্কোপের দ্বারা। তো
তো আমরা বিভিন্ন রকম মাল্টি স্পেশালিস্ট যেগুলো পরিষেবা আমরা ওগুলো প্রদান করি। শুধু প্রদান নয়, যেটা একটা পেশেন্টরা, যেটা একটা প্যাকেজ ব্যাপারটা এখন যেটা এসে গেছে, খরচার ব্যাপারটা, তো আমাদের এখানে তুলনামূলক অন্যান্য হসপিটালে আশেপাশে বা আরও অন্যান্য হসপিটাল যারা আছে তাদের থেকে তুলনামূলক আমাদের খরচার ব্যাপারটা অনেকটা কম, এবং সেই কলকাতার অভিজ্ঞ ডক্টররা এখানেও আসেন, যারা এখানে ওই সার্জারিসগুলো করে থাকেন, এবং অনেক পেশেন্ট আমাদের এখান থেকে ভালো হয়ে গেছে। বিশেষ করে নিউরোর ক্ষেত্রে, নিউরো স্পাইন আমাদের খুব ভালো পার্সেন্টেজ, যেটা পাশে আমাদের আশেপাশে অনেকগুলো নাম করা হসপিটাল আছে, আমি নাম বলবো না, তাদের ওখানেও ওই সব সার্জারি হয় না। স্পাইন ফিক্সেশন, ল্যামিনোডিক্সটমি যেগুলো আমরা করে থাকি, যেগুলো পাশের হসপিটালেও হয় না আমাদের এখানে। My name is Gilbert Henry Wells and I'm from Kalimpong, but I came here to work. I've been working in Calcutta for many years now, and I had this accident, bike accident. I injured my elbow over there. Then like they were saying, I went to all the places. They were saying it was quite costly, 50,000. But over here, thank God this hospital was connected in the insurance to the company where I'm working. So I got it done over here. I came, and from the starting only, everything was nice, like from the receptionist till the people serving you over here. Everyone was very nice, polite, kind, and very helpful. So I had my operation, everything was done nicely. 3-4 days I stayed over here, and now today I'll be leaving. সময় হয়েছে আজকের মতো টাটা অ্যান্ড গুড বাইস বলার। নিজের চোখে যা দেখলাম, নিজের যা অভিজ্ঞতা হলো, যেমন যেমন কথা হলো, সবটাই আপনাদের সামনে অকপটে তুলে ধরলাম। বাকি সিদ্ধান্ত আপনার। আর আজও বিদায় নেওয়ার আগে সবসময়ের মতোই বলবো, ভালো থাকুন, ভালো রাখুন, জীবনের প্রতিটি মুহূর্ত ভরে থাক আপনার পছন্দের গান। হোক জীবনের সুর বদল।